অনেক বছর আগে 1896-তে যে সময়টা বলা হতো যে রবীন্দ্রনাথ যে বছরটা হয়তো বেশিরভাগই কাটাচ্ছেন শিলাইদহে, তো হঠাৎ কোনো একটা তাড়নায় রবীন্দ্রনাথের তো লেখার পত্তরের মধ্যে অনেক অনেক আমরা কখনো পূজা, কখনো প্রেম, কখনো স্বদেশ এইসব দেখেছি। রবীন্দ্রনাথের লেখার মধ্যে কখনো বিরক্তি বলে কোনো আমরা একটা চ্যাপ্টার বা একটা সেকশন খুঁজে পাইনি। তো রবীন্দ্র বিরক্তি বলে যদি কোনো সেকশন থাকতো তাহলে হয়তো এই কবিতাটা তার মধ্যে শীর্ষ জায়গায় থাকতো, যেখানে কবিগুরু বলছেন তার লাস্ট লাইনে, রেখেছো বাঙালি করে মানুষ করনি। তাই দেখা যাক আপনারা কি মনে করেন, এবং আমাদের যারা বক্তারা তারা আজকে আপনাদের এই ধ্যান ধারণা, আপনাদের ওপিনিয়ন তারা কতটা ঘোরাতে পারবেন তার অপেক্ষায় আমি প্রথম ডেকে নিচ্ছি ফর দ্য মোশন নান আদার দ্যান চন্দ্রিল ভট্টাচার্য। নমস্কার। আমি বলবো পশ্চিমবঙ্গের বাঙালিদের নিয়েই, কারণ এদের আমি একটু আধটু চিনি জানি। পশ্চিমবঙ্গের বাঙালি এমন একটা জাত যে জাতের মনের জোর নেই, শীত দাঁড়ার জোর নেই, বুঝেই নিয়েছে যে আর কোনো দিন ঘুরে দাঁড়াতে উঠে দাঁড়াতে পারবে না। সংস্কৃতির জোর আগে ছিল, এখন নেই। রাজনীতিতে নীতির জোর নেই, তার বদলে আছে কখনো সাধারণ মানুষের বুকে পুলিশের গুলি চালানো, কখনো সাধারণ মানুষের টাকাগুলোকে চুরি করা, কখনো সাধারণ মানুষকে দুই গোষ্ঠীতে ভাগ করে দিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা, কখনো ভোটের দিন একদম প্রকাশ্যে ক্যামেরার সামনে একটা থলেতে করে পেটো অন্যান্য বোম বয়ে নিয়ে বেড়ানোর স্পর্ধা, কখনো আছে বিরোধী নেতা নেত্রীদের কুপিয়ে খুন করা, কখনো তাদের আত্মীয়দের পুড়িয়ে মারা। আর দৈনন্দিন যে সমাজ জীবন, সেখানে আগে একটা ভদ্রতার জোর ছিল, তার জায়গায় এখন এসছে অসৌজন্য, কর্কশতা। আর অ্যাক্সিডেন্টে যে লোকটা এই ছটফট করছে রক্তের মধ্যে, গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে তাকে দেখতে দেখতে পারলে মোবাইলে একটা ছবি তুলে, মুভি হলে সেটাকে টক করে ফেসবুকে দিয়ে দেবে, কি চলে যাওয়া, কিন্তু সাহায্যের জন্যে না নামা। তাহলে আমি মাপছি কি দিয়ে? আমি কেন 3-4টে মনীষী দিয়ে মাপছি? সমস্ত জিনিস এরম হলেও এক থাকবে, নোবেল প্রাইজ পেলেও এক থাকবে, শুধু আর কয়েকটা অয়েল পেন্টিং বাড়বে, যেগুলো দেখি আমরা বলবো আমি ওই জাতের, আমি অমর্ত্য সেনের জাতের, আমি রবীন্দ্রনাথের জাতের। আরে এই লোকগুলো হচ্ছে ব্যতিক্রম, এই লোকগুলো হচ্ছে বেমানান। আপনি ভেবে দেখুন তো, আমরা সবাই কোনো না কোনো সময় আমাদের প্রত্যেক মনীষী সম্পর্কে বলেছি এই লোকটা বাঙালি না। মানে সত্যজিৎ রায় দিনে 16 ঘন্টা কাজ করে, হে বাঙালি না। বিদ্যাসাগর ওরকম সাহস, ওরকম শীত দাঁড়া, একটা লোক বলেছে মারবে, নিজে তার কাছে চলে গিয়ে বলছে কষ্ট করবেন কেন, সাহস থাকলে এখন মানুষ, এরকম ধক, বাঙালি না। মানে বাঙালি মানুষরা মনে করে বাঙালি মনীষীদের প্রতি তাদের সবচেয়ে বড় কমপ্লিমেন্ট বা প্রশস্তি বাক্য কি না, বাবু তুমি আমাদের জিন ক্রোমোজোমে জন্মাতে পারো না, তুমি বাইরে থেকে এসে পড়েছো, এই পাঁক থেকে তোমার মতো লোক জন্মায় না। তাহলে একটা জাতের দৈন্যদশা আর কিসের চেয়ে বেশি প্রকট হবে যে খুব ভালো কোনো লোক জন্মেছে মানে সে বাঙালি জিন নিয়ে জন্মায়নি, এটা বাঙালি নিজেই মনে করছে। প্রথম বাঙালি মহিলা ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, তার সম্বন্ধে খবরের কাগজে লেখা হয়েছে বেশ্যা। শুধু তাই নয়, তিনি যেহেতু রাতে রোগী দেখতে যান, তিনি বারাঙ্গনা। কাদম্বিনী মানহানির মোকদ্দমা করে সম্পাদককে জেল খাটিয়েছেন বটে, তবে সমাজের কোনো উন্নতি হয়নি। আজও আমরা দেখতে পাচ্ছি যে তরুণী বাঙালি মহিলা চিকিৎসককে, এটা ভাবা যায় এটা কোনো জাতির পক্ষে কতটা লজ্জাজনক যে তার ডিউটি করার সময় তাকে ধর্ষিতা হতে হচ্ছে, তাকে খুন হতে হচ্ছে। বিদ্যাসাগর যখন প্রথম বিধবা বিবাহের জন্য লড়াই করছেন, এক শ্রেণীর বাঙালি স্লোগান তুলছে, বেঁচে থাকো বিদ্যাসাগর চিররোগী হয়ে। বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের সপক্ষে মানুষকে আহ্বান করছেন, 1000 জন তার সপক্ষে সই করছে, আর বিপক্ষে সই করছেন 33,000 জন। বীতশ্রদ্ধ প্রতারিত বিদ্যাসাগর জীবনের শেষ দিকে এই বাঙালির দ্বিচারিতা, কপটতা, বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারেননি। সেই জন্য বাঙালিদের ছেড়ে, বাংলাকে ছেড়ে জীবনের শেষ দিকে তিনি চলে যেতে বাধ্য হয়েছিলেন, বাংলা ছেড়ে বহু দূরে, আজকে ঝাড়খণ্ডের কারমাটারে। যখন স্বাধীনতা হলো, বাঙালি কিন্তু হিন্দু মুসলমানে বিভাজিত হলো। কোন বাঙালির কথা বলছেন? যে বাঙালির ধর্মকে আগে প্রাধান্য দিয়েছে সেই বাঙালির কথা বলছেন? কোথায়? আমরা তো সেদিন বলতে পারতাম, পাকিস্তানকে বুঝিয়ে দিতে পারতাম যে হ্যাঁ ভাই আমরা বাঙালি। আমরা তো সেদিন বলতে পারিনি। আমরা তো সেদিন নিজেরা বিভাজিত হয়েছি, আমরা হিন্দু পশ্চিমবঙ্গে থাকবো, তোমরা মুসলমান তোমরা পাকিস্তানে থাকবে। আমরা নিজেরাই আমাদেরকে বিভাজিত করেছি। তাহলে সেই বাঙালিকে নিয়ে গর্ব করবেন আপনি? তন্ময়দা সংখ্যা গুনবেন সেলুলার জেলে একটু দূরে, পশ্চিমবঙ্গের জেলে যতজন আছে তাদের নাম দেয়ালে লেখা হবে কিনা আমি জানি না, তন্ময়দাও জানেন কিনা।
শতরূপ বলার সময় শুরু করবেন একটু যেদিন সুদীপ্তকে ওই পুলিশগুলো লাঠির বাড়ি মেরে বাস থেকে মেরে ফেলে দিয়েছিল, বলবেন ঠিক কোনখান থেকে শুরু হয় শতরূপদের সেই মানুষ হওয়ার গল্প। ধন্যবাদ। শুভময়ের বক্তব্য যতটা মসৃণ ততটাই কঠিন। হ্যাঁ, তো ও হয়তো জানি না আজকে ওর অপারেশনটাকে কি বলবে, ইট ইজ আ ব্লাডলেস সার্জারি না সাইলেন্ট অ্যাসাসিনেশন। আর তারই সামনে এবার বুক চিতিয়ে দাঁড়াতে হবে শতরূপকে। শতরূপ, ইটস ইয়োর টার্ন নাও। নমস্কার। গত প্রায় 2 ঘন্টায় বাঙালিদের যা যা দোষ মানে দোষের হিসেব পেলাম, বাঙালিরা অন্যকে ট্রোল করে, দায় এড়িয়ে যায়, পাশ কাটিয়ে যায় ইত্যাদি, এগুলো যদি কোনো একটা জাতির মানুষ না হওয়ার প্রমাণ হয়ে থাকে, সেক্ষেত্রে ধরে নিতে হবে পৃথিবীতে কোনো জাতিই মানুষ নয়, পৃথিবীতে একমাত্র জীবজন্তুরাই মানুষ, আর মানুষরা জীবজন্তু। এর বাইরে আজকের বিষয় নিয়ে আমার আর খুব বেশি কিছু বলার নেই, কেননা বাকি বক্তারা যা বলেছেন এই একটা কথার বাইরে, এই একটা যুক্তির বাইরে ঘুরিয়ে ফিরে তারা নতুন কিছু বলেছেন বলে আমার মনে হয়নি। মুশকিলটা হচ্ছে এখানে অনেকগুলো কথা বলা হয়েছে, শুভময়দা বা তার আগে দেবারতী যখন বলেছেন, চন্দ্রিলদা যখন বলেছেন, এবং তখন কাদম্বিনী গাঙ্গুলিকে একজন এডিটর তিনি বেশ্যা বলেছিলেন। সেই এডিটরকে যদি আমি বাঙালির অমানুষ হওয়ার প্রতিনিধি হিসেবে ধরি বা প্রমাণ হিসেবে ধরি, তাহলে মুশকিলটা হচ্ছে আমি কাদম্বিনী গাঙ্গুলির মানুষ হওয়াটাকেও অস্বীকার করছি। আমি যদি সূর্য সেনকে, প্রীতিলতাদেরকে যারা ভুলে গেছে, সেই ভুলে যাওয়া লোকগুলোকেই একমাত্র বাঙালি সমাজের প্রতিনিধি মনে করি এবং মনে করি তারা ভুলে গেছে বলে বাঙালি মানুষ নয়, তার মানে আমি বলছি সূর্য সেন, প্রীতিলতারাও মানুষ নয়। শুভময় দাস যেদিন সুদীপ্তকে বাস থেকে টেনে নামিয়ে মারা হয়েছিল, আমাদের চোখের সামনে ঘটনাটা ঘটেছিল। যে পুলিশ মেরেছিলেন হয়তো তিনি বাঙালি ছিলেন, তারপরও আজকে আমি বাঙালির হয়ে এখানে দাঁড়িয়ে কথাটা বলছি, কেননা আমি জানি সুদীপ্ত গুপ্তও বাঙালি ছিল। আমি সুদীপ্ত গুপ্তর হয়ে কথা বলতে এসেছি এখানে। যে দেখুন, একটা জাতি আর যাই করে থাক না কেন, একটা জাতি পাশ কাটিয়েছে, একটা জাতি দায়িত্ব নিয়েছে, একটা জাতি বিশ্রাম নিয়েছে, একটা জাতি এগিয়ে গেছে, কিন্তু একটা জাতি জাতি হিসেবে গঠিত হওয়ার দিন থেকে আজকে পর্যন্ত সে তর্কের মধ্যে দিয়ে, বিতর্কের মধ্যে দিয়ে, থিসিস অ্যান্টিথিসিসের মধ্যে দিয়ে সে একটা সিনথেসিসে আসার চেষ্টা করেছে। আপনি ভারতে বা পৃথিবীতে আর একটা জাতিকে এরকম দেখান যে জাতি ইতিহাসে আর যাই করুক না কেন কোনোদিন তর্কের মধ্যে দিয়ে, বিতর্কের মধ্যে দিয়ে সামনে এগোনোর কাজকে কখনো দাঁড় করিয়ে রাখেনি। আজকে যে কথাটা এখানে বলা হলো, কতগুলো নাম বলে, রবীন্দ্রনাথ, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, এরা এক্সেপশন, এরা কখনোই ক্রস সেকশন নয়। ঠিক কথা, যুক্তিটা এমনভাবে বলছেন যেন ইংল্যান্ডে পাড়ার মোড়ে মোড়ে চায়ের দোকানে বসে শেক্সপিয়ার আর নিউটন বসে বিড়ি খায়, যেন ওদের সমস্ত ঘরে ঘরে শেক্সপিয়ার নিউটন জন্মায়, আমাদেরই 2-1 জন্মায়, বাকিরা সমস্ত আলতু ফালতু বাতিলের খাতায়। কিন্তু আমি বলছি বা আমরা জানি, এই যে আন্দামানের সেলুলার জেলের কথা বলা হলো, শুভময়দার একটা যুক্তিটা আমি মানে বুঝলাম না। পশ্চিমবাংলার জেলের যারা তালিকা দেখা যাবে বেশিরভাগ বাঙালি, তো আহমেদাবাদের জেলের তালিকা দেখলেও দেখা যাবে বেশিরভাগ গুজরাটি, পাঞ্জাবের জেলেও দেখা যাবে বেশিরভাগ পাঞ্জাবি। এ তো স্বাভাবিক কথা, যেখানকার জেল সেখানকার ভাষার লোকই সে জেলে বেশি থাকবে। এইটা বলার জন্য আপনি ঘর সন্ধ্যেবেলা এত দূর জ্যাম ভেঙে আসতে গেলেন কেন জানি না। কিন্তু আমি যে কথাটা বলছি, সেলুলার জেলের বাইরে যে নামগুলো লেখা আছে, আজও গেলে দেখা যায় 100টার মধ্যে 75টা নাম বাঙালির। খালি তাই নয়, তার মধ্যে একটা এরকম নাম দেখবেন না যে বাঙালি ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে ক্ষমা চেয়ে জেল থেকে বেরিয়ে এসেছিল। তারা প্রত্যেকে মাথা উঁচু করে জেলে ঢুকেছিল, অনেকে জেলের মধ্যে প্রাণ দিয়েছে, অনেকে স্বাধীন ভারতবর্ষে আবার জেল থেকে বেরিয়েছে, মাথা উঁচু করে বেরিয়েছে, কেউ মুচলেখা দিয়ে বেরোয়নি। আমাদের দেশ যখন স্বাধীন হচ্ছে, বাঙালি লড়াই করেছে, আরও বাকি ভারতের মানুষও লড়াই করেছে, একা বাঙালি করেনি। আমাদের মনে রাখতে হবে, দেশ যখন স্বাধীন হচ্ছে সেই সময় বাঙালি তেহাওয়ার লড়াই করছে। 190 বছর গোলামি করার পরে যখন একটা জাতি স্বাধীন হচ্ছে, তখন সেই জাতিরই কৃষকেরা মাঠে দাঁড়িয়ে বলছে, সম্পদ খালি আমার হাতে, মানে আমার জাতির হাতে আসলেই হবে না, সম্পদের পুনর্বন্টন দরকার, সম্পদের ওপর সঠিক ন্যায় যুক্ত ন্যায়নিষ্ঠ মালিকানা দরকার। তার জন্য বাঙালি তেভাগার লড়াই করেছে। যেরকম সাম্প্রদায়িকতার প্রশ্ন এখানে আসলো, বিশ্বনাথ স্যার বললেন কি বাকিরা বললেন, তেমন এটাও ঘটনা। যখন নোয়াখালীর দাঙ্গা হচ্ছে, কিছু বাঙালি দাঙ্গা করছে, তেমন আবার বাঙালি ট্রাম শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে সেই দাঙ্গার বিরুদ্ধে ব্যারিকেড করেছে। ব্যারিকেড করা ট্রাম শ্রমিকরাও বাঙালি ছিল। যেমন এটা ঘটনা, দাঙ্গায় দেশভাগ হয়েছে, উদ্বাস্তু হয়ে মানুষকে, নিজ ভূমে পরবাসী হয়ে মানুষকে এপার বাংলায় আসতে হয়েছে, তেমন আবার এটাও ঘটনা,
ওপার বাংলা থেকে এপার বাংলায় আসা মানুষের কাছে যখন কেউ গিয়ে বলেছে যে তুমি ওপারে একটা সম্প্রদায়ের হাতে অত্যাচারিত হয়ে এসছো, রিফিউজি হয়ে এপারে এসছো, এবার তোমার কাজ হচ্ছে অন্য সম্প্রদায়ের লোককে এবার রিফিউজি করে তার বদলা নেওয়া, তখন সেই উদ্বাস্তু বাঙালি বাংলার বুকে দাঁড়িয়ে বলেছে যে আমি উদ্বাস্তু হয়েছি, আমি জানি উদ্বাস্তু হওয়ার যন্ত্রণা কি, আমি এমন রাজনীতি করব না যে রাজনীতিতে আরেকজনকে উদ্বাস্তু হতে হয়, আমি এমন রাজনীতি করব যে রাজনীতির ফলে পৃথিবীতে আর কোনোদিন কোনো শিশুকে উদ্বাস্তু হতে হবে না। বাঙালি ইউসিআরসি করেছে, বাঙালি কলোনির আন্দোলন করেছে, বাঙালি আর দাঙ্গা করতে যায়নি। ওপার বাংলা থেকে বিতাড়িত হয়ে আসা বাঙালিও এপারে এসে সাম্প্রদায়িকতা বিরোধী রাজনীতি করেছে, একদিন দুদিন তিন দিন নয়, দশকের পর দশক। বাঙালির আন্তর্জাতিকতাবাদ, আমি বলার আগে অন্যরাও বলেছেন আমাদের পক্ষে যারা, রবীন্দ্রনাথ যে আক্ষেপ থেকে কবিতায় লিখেছিলেন, উনি বেসিক্যালি বলতে চেয়েছিলেন যে বাঙালিকে আন্তর্জাতিকতাবাদী হতে হবে। বাঙালি ঘরের কোণে ধরে বেঁধে রাখিও না, ওই ঘরের কোণে এরকম, আমার সঠিক লাইনটা আমার মনে নেই, হ্যাঁ ভালো ছেলে করে, হ্যাঁ। তো এই বাঙালি দূরদেশ ভিয়েতনামে যখন বোম পড়েছে তখন কলকাতার রাস্তায় ধীর রঞ্জন আর শুভেন্দু বিকাশ ওই দূরদেশ ভিয়েতনামের প্রতি সংহতি জানিয়ে নিজের জীবন দিয়েছে কলকাতা শহরের রাস্তায়। বাঙালি আন্তর্জাতিকতাবাদী, বাঙালি আন্তর্জাতিক হয়েছে। আপনি গোটা ভারতে একটা জাতি দেখাতে পারবেন আজকে, একটা জাতি একটা ভাষায় কিছু না হোক 25,000 লিটল ম্যাগাজিন বার করে, এমন কোনো জাতি দেখাতে পারবেন 4,500-5,000 গ্রুপ থিয়েটারের দল চালায় একটা জাতির মধ্যে? এখানে চন্দ্রিলদা বসে আছেন, অনন্দদা বসে আছেন, একটা জাতি যারা প্রতি 10 বছর 15 বছর অন্তর অন্তর নিজেদের গানের ফর্ম ভেঙেছে, নতুন ফর্মের জন্ম দিয়েছে, কখনো তা গণসঙ্গীত, কখনো জীবনমুখী বাংলা গান, কখনো বাংলা ব্যান্ডের গান। প্রতিবার 1 দশক 1.5 দশক অন্তর একটা জাতি নিজেকে ভেঙেছে, নতুন করে গড়েছে। আমি হয়তো আর খুব বেশি সময় পাবো না, আমি আমার কথাকে এটা বলে শেষ করছি। দেখুন, সত্যি কথা বলতে খুব সৎভাবে বলছি, আজকে আমি যতই বলি না কেন এই লাইনটার ভিতর মানে সবার মতের বিরুদ্ধে আজকে বিতর্ক করতে এসেছি, কিন্তু জীবনে কখনো আমার মনে হয়নি যে না বাঙালির দ্বারা কিচ্ছু হবে না। আমার মনে হয়েছে বাঙালির দ্বারা বোধহয় কিচ্ছু হবে না। এই আমারই আবার কখনো মনে হয়েছে যে কে জানে হয়তো বাঙালির দ্বারা হবে, আমারই আবার কখনো মনে হয়েছে বাঙালির দ্বারাই হবে। এবার প্রশ্নটা হচ্ছে আপনি কোন মুহূর্তের অভিব্যক্তিকে, আমি কবি নই, আমার যখন যেটা মনে হয়েছে তখন সেটা কবিতায় লিখে ফেলতে পারিনি। রবীন্দ্রনাথ কবি, যখন যেটা মনে হয়েছে কবিতায় লিখে ফেলেছেন। ওনার একটা মুহূর্তে লেখা একটা কবিতার লাইনকে নিয়ে আজকে এত বছর পরে আমরা বিতর্ক করছি, কিন্তু মুশকিল হচ্ছে এই রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদেরকে বলে গেছেন যে সমগ্রকে দর্শন করতে হবে, সামগ্রিকতার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, কোনো একটা মুহূর্তের মনে হওয়াকে দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। দেখুন, আমার ক্ষেত্রে এটা সত্যি, আমার বিশ্বাস আপনাদের সবার ক্ষেত্রে এটা সত্যি। এই যে আক্ষেপ বা তিরস্কার বলুন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন বাঙালি স্বজাতির প্রতি, যে 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। আচ্ছা, আমাকে আমার মা ছোটবেলা কখনো বলেনি, আমাকে তো বহুবার বলেছে আমার মা, তোর দ্বারা জীবনে কিচ্ছু হবে না। আমার ধারণা আপনাদেরকেও বলেছে। আমাকে যখন আমার মা বলেছেন তোর দ্বারা জীবনে কিচ্ছু হবে না, আমার মা কি কোনো রায় শুনিয়েছে? আমার মা কি সত্যি বলতে চেয়েছে যে আমার দ্বারা কিচ্ছু হবে না? আমার মা আসলে এটা বলার মাধ্যমে আমার পিঠ চাপড়ে বলেছে তোর দ্বারা যেন কিছু হয়, তুই চেষ্টা কর যেন তোর দ্বারা কিছু হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কি কোনো মনীষী যদি স্বজাতির প্রতি কখনো ব্যঙ্গও করে থাকেন, বিদ্রুপ করে থাকেন, তির্যক কোনো কথাও বলে থাকেন, তিনি কোনো রায় ঘোষণা করেননি। আমাদেরকে এটা বুঝতে হবে, তিনি কোনো রায় ঘোষণা করেননি, তিনি বাঙালির ডেথ সার্টিফিকেট লিখে দেননি। তিনি বাঙালির পিঠ চাপড়ে বলতে চেয়েছেন, বাঙালির পিঠ চাপড়ে বলতে চেয়েছেন যে তোমার দ্বারা হবে, তোমার দ্বারাই হবে, তুমিই পারবে। এই তোর কিছু হবে না বলাটা বাঙালি মানুষ নয়, এটা বলাটা বাঙালি জাতির ডেথ সার্টিফিকেট নয়, এটা বাঙালি জাতির পিঠ চাপড়ে বলা যে তুমিই পারবে। এই বলার মধ্যে একটা ভালোবাসা আছে, এই ভালোবাসার এই বলার মধ্যে একটা আশাবাদ রয়েছে, এই বলার মধ্যে একটা প্রত্যাশা রয়েছে। প্রত্যাশা থেকে বলা একটা কথা, আশাবাদ থেকে বলা একটা কথাকে যদি আমরা এখন একটা মানে একটা আত্মগ্লানির দলিল বানিয়ে ফেলি, তাহলে সেটা আমার মনে হয় না ঠিক বিচার হবে। আমি এটা বলেই আমার কথা শেষ করছি। এই রবীন্দ্রনাথ ঠাকুরই আবার লিখেছেন যে আঘাত আসুক নব নব, আঘাত খেয়েও অটল রব। আঘাত আসবে, বাঙালির ওপর অনেক আঘাত এসছে, বাঙালির নিজের দোষে বাঙালির ওপর অনেক আঘাত এসছে, আবার বাঙালি সেই আঘাতকে অতিক্রম করে সামনের দিকে এগিয়েছে। মুজিবুর রহমানের মূর্তি ভাঙার কথা বলা হলো, আমি এর আগেও কথাটা বলেছি, আমি এইটাকে বলেই শেষ করছি যে মুজিবুর রহমানের মূর্তিটা ভাঙছে, সে যেমন বাঙালি, সেরকম একটা আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে মাথা উঁচু করে ভাষার জন্য একটা দেশ গঠন করা মুজিবুর রহমানও বাঙালি। যে মূর্তি ভাঙছে তার দিকে তাকিয়ে যেন আমি মুজিবুর রহমানের মুখের দিকে তাকাতে ভুলে না যাই। ধন্যবাদ, নমস্কার। সময় তরতর করে এগিয়ে চলেছে। এবার আমাদের 2 মিনিট করে সময়। আমার মনে হয়
আমরা শুরু করি চন্দ্রিলকে দিয়ে। হ্যাঁ, হয়তো শেক্সপিয়ার আর নিউটন বসে সবসময় বিড়ি খান না, কিন্তু অনেকে বিড়ি খান, অনেক ইউনিভার্সিটিতে পড়েন যেখানে নোবেল লরিয়েটের ছড়াছড়ি, যেখানে অনেক কিছু হয়। ওরকম দুম করে বাঙালিকে ভালো বলতে গিয়ে অন্য সকলকে খারাপ বলার কোনো কারণ নেই। আমরা বাঙালিকে খারাপ বলছি কারণ আজকে আলোচনার বিষয় বাঙালি খারাপ। শতরূপ খুব ভালো বলেছে, এই কবিতাটা আশাবাদ থেকেই হয়তো লেখা, বা ওর মার মতন রবীন্দ্রনাথ মানুষ বলেছিলেন, সেইটা বড় কথা না। কিন্তু আমরা ওটা থেকে যদিও স্বতন্ত্র করে নিতে পারি, আমি ওদের মতো করেই বলি যে দেশ দেশান্তর মাঝে যা যেথা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। অনিন্দ বলেছে যে আজকে আমরা তো সবাই ছড়িয়ে পড়েছি চতুর্দিকে, সত্যিই তাই। আচ্ছা, ছড়িয়ে পড়লুম কেন? হঠাৎ কি আমাদের এই কবিতাটা পড়ে মনে হলো আমরা মায়ের আঁচলের তলা থেকে বেরিয়ে পড়বো বলে ভিসা অ্যাপ্লাই করে ফেললুম, যে আমরা সংকীর্ণ আছি? নাকি আমরা বাংলাটাকে এমন একটা অবস্থায় এনে ফেলেছি যেখানে আপনাকে ভালো কিছু করতে গেলে বাংলা থেকে পালাতে হবে, সেই জন্য সবাই পালিয়ে গেল। ভালো চাকরি পেতে গেলে, ভালো ব্যবসা করতে গেলে, ভালো গবেষণা করতে গেলে, ভালো পড়াশোনা করতে গেলে, ভালো সংস্কৃতি করতে গেলে, যদি নির্ঝঞ্ঝাটে সিনেমা করতে চান যেখানে আপনাকে গুন্ডামি করে সবাই বলবে না এতগুলো লোক নিবি নইলে তোকে পেটাবো, তাহলে আপনাকে মুম্বাইতে গিয়ে ওয়েব সিরিজ করতে হবে। তাই লোকে ছড়িয়ে পড়েছে বাংলা। বাপরে বাপ, ইতিহাসে বাঙালি গোপাল থেকে শুরু করে শশাঙ্ক থেকে শুরু করে রামমোহন, বিদ্যাসাগর, সব কিছু সেলুলার জেল তো প্রত্যেকে বললেন, কিন্তু কারোর মুখে এখনকার যেটা শতরূপদা বললেন সমকাল দর্শনের কথা শুনলাম না। কি আগে বাঙালি মানুষ ছিল, সেটা বাঙালি নয়, আগে মানুষ ছিল, এখন বাঙালি মানুষ আছে কি, সেটা ছিল আমাদের বিতর্কের বিষয়। তা ওনারাও কিন্তু প্রকারান্তরে আমাদের সঙ্গে একমত হয়ে গেলেন যে এখন বাঙালি মানুষ নেই। বাঙালি সমাজে রাজনীতিকরণ এতটাই ঘটেছে যে এটা পলিটিক্যাল সোসাইটি, মানে বাঙালির জীবন থেকে মৃত্যু পর্যন্ত সবটাই রাজনীতি নির্ভর। ফলে সমাজটা কোথায়? বিশ্বনাথ স্যার বলার সময় বললেন যে বাঙালি এমনই একটা পলিটিক্যাল বন্দী যে বাঙালি ওই পলিটিক্যাল সোসাইটির বাইরে বেরিয়ে তার কোনো স্বাধীন জাতিসত্তার বিকাশ ঘটে না। আমি তো এখানে দেখতে পাচ্ছি যে তন্ময়দা, আমি এবং দেবাংশু আমাদের পলিটিক্যাল ডিফারেন্সের ঊর্ধ্বে উঠে জাতিসত্তার প্রশ্নে এক জায়গায় দাঁড়িয়ে আছি। তো সুতরাং আমার মনে হয় না আপনার এই উদাহরণটা ঠিক হলো বলে। তার থেকে বড় কথা, রাজনীতি শব্দটাকে যেরকমভাবে এনারা যাকে বলে ডেমোনাইজ করেছেন, তার উল্টো দিকে দাঁড়িয়ে আমি বলছি যে হ্যাঁ, বাঙালি পলিটিক্যালি ওপিনিয়নেটেড বলেই 59 সালে এই বাঙালি খাদ্য আন্দোলন করেছিল। খাদ্য আন্দোলন মানে কি? যে মানুষ খেতে পাচ্ছেন না খালি তার আন্দোলন নন, যে মানুষ একটু আধটু খেতে পাচ্ছেন তিনি রাস্তায় নেমে জীবন দিয়েছিলেন যে মানুষ খেতে পাচ্ছেন না তার জন্য। মানবিকতার সবচেয়ে বড় প্রমাণ এইটা, যখন একজন মানুষ নিজের গণ্ডির বাইরে বেরিয়ে অন্য মানুষের জন্য লড়াই করে। বাঙালি এই স্বাক্ষর রেখেছিল কলকাতা শহরের রাজপথে। এটা বাঙালি একটি রাজনীতি সচেতন সমাজ বলেই এটা সম্ভব হয়েছিল। রাজনীতি শব্দটাকে আপনারা যতই খারাপভাবে দেখান না কেন। দেখুন, দেবারতীর ক্ষেত্রে আমি অন্ততপক্ষে এইটুকু বলতে পারি, আপনার কিন্তু আমাদের সাথে এখানে বসা উচিত ছিল। তার কারণটা হচ্ছে, আপনি বলার সময় বললেন যে হ্যাঁ, হতে পারে আগে বাঙালি খুব মানুষ ছিল, মানে এখন বলতে গিয়ে বললেন, কিন্তু এখন বাঙালিকে কোনো মতে আর মানুষ বলা যায় না। আপনার সামনেও কার্ডটা রাখা আছে, আজকের মোশন কিন্তু খালি রেখেছো বাঙালি করে মানুষ করণই নয়। আজকের গোটা মোশন হচ্ছে আমরা রবীন্দ্রনাথের সাথে একমত। অর্থাৎ এই যে প্রথম যে অংশটা আপনি কিন্তু ওটাকে খারিজ করে দিলেন যে রবীন্দ্রনাথের সাথে কিন্তু আপনি একমত নন, উনি ভুল লিখেছিলেন। এবারে আমাদের সাথে একমত কি একমত নন সেটা পরের কথা। সুতরাং এই একটা দিক গেল। এখন প্রশ্নটা হচ্ছে না, দেকার্তে বলেছিলেন যে প্রতিটা যুগ নিজের আধুনিকতাকে ঘৃণা করে। এই যে সমকাল নিয়ে একটা দীর্ঘশ্বাস, যে এখন আর কিচ্ছু হচ্ছে না, এখন খুব খারাপ হচ্ছে, এইটা রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন। হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের আগেও কেউ করে থাকবেন, পরবর্তীকালেও কেউ করেছেন, কিন্তু এটা ঘটনা পৃথিবীতে যুগে যুগে এটা সত্যি, বাঙালিদের ইতিহাসেও এটা সত্যি যে এই সমকালীনতার প্রতি একটা দীর্ঘশ্বাস থেকেই মানুষের আবার সামনের দিকে এগোনোর একটা অবিনশ্বর অনুপ্রেরণা সেটা তৈরি হয়েছে, এবং যে কোনো জাতি সামনের দিকে এগিয়েছে, বাঙালিও এগিয়েছে। চন্দ্রিলদা, এখন মুশকিলটা যে চন্দ্রিলদার সাথে তর্ক করার এই হচ্ছে ঝামেলা। রবীন্দ্রনাথ যখন লিখেছিলেন যে রেখেছো বাঙালি করে মানুষ করনি, এসেন্সটা ছিল যে বাঙালিকে গৃহবন্দী করে বাঙালি কূপমণ্ডু করে থেকে গেছে, সে বিশ্ব নাগরিক হতে পারছে না, অতএব বাঙালি মানুষ নয়। চন্দ্রিলদা সেটার হয়ে বলতে এসে বলল, বাঙালি কেন এখন পশ্চিমবাংলার বাইরে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে, সেহেতু আর অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করছে, দেশে গিয়ে কাজ করছে, রাত্রিবেলা বাড়িতে এসে ফেসবুক করছে, অতএব বাঙালি আর মানুষ নয়। বাড়িতে থাকলেও দোষ, বাইরের রাজ্যে বাইরের দেশে গেলেও দোষ, সুতরাং বাঙালি মানুষ নয়, এইটা ভেবে নিয়ে তারপরে এরা যুক্তি সাজাচ্ছেন। তাই এই যুক্তির বিরুদ্ধে কী তর্ক করব? আমার কথাটাকে বা আমাদের সবারই কথা এইটাই যে কখনো আমরা কেউ বাঙালিকে এই বলে ডিফেন্ড করিনি যে ও খারাপ তাই আমি কেন, আমার খারাপ হতে বাধা কোথায়। আমরা খালি এটুকুই বলার চেষ্টা করেছি, আপনারা হিংসা, দেশ থেকে শুরু করে সাম্প্রদায়িকতা থেকে শুরু করে সুবিধাবাদ থেকে শুরু করে যা যা বৈশিষ্ট্য বলেছেন, এগুলো কোনোটা বাঙালির বৈশিষ্ট্য নয়, এটা মানুষের বৈশিষ্ট্য। মানুষের দোষকে আপনারা শুধুমাত্র বাঙালির দোষ হিসেবে দেখিয়েছেন। এইটুকুই আমাদের বলার কথা, মানে এইটুকুই বলতে চেয়েছিলাম। থ্যাংক ইউ শতরূপ।
বক্তারা অবিশ্রান্তভাবে প্রথমে 8 মিনিট, তারপর 2 মিনিট, তারা তাদের একেবারে সবাই নিজের যুক্তিতে একেবারে অনড়, এবং তারা প্রত্যেকেই এটা খানিকটা ওই টেনিস খেলা দেখার মতো, আপনার মতো, আপনাদের সবার মতো আমিও একবার এদিকে মাথা ঘোরাচ্ছি, একবার ওদিকে মাথা ঘোরাচ্ছি। বিরক্তি বলে যদি কোনো সেকশন থাকতো তাহলে হয়তো এই কবিতাটা তার মধ্যে